সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আতাউর রহমান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি জানতে চাই যে আমরা মানুষ হিসেবে এখন কতটা সংবেদনশীল? সংবেদনশীল হলে তো সমস্ত সমস্যাই মিটে যেত। আচ্ছা, আমার আমার অনেকগুলো স্লোগান, নিজস্ব স্লোগান আছে, যেটা আমার বন্ধু বান্ধব আমাকে ধিক্কার দেয় এসব স্লোগানের জন্য। আমি যে খুব প্রশংসিত হই তা নয়। আমি সবসময় বলি, কনসিট বলে একটি কথা আছে, মানে অহংকার বোধ, অহংবোধ। কোনো কোনো সমাজে, এমনকি ট্রাইবাল পিপলদের মধ্যে, এটা সবচেয়ে বড় দোষ বলে গণ্য করা হয়। হাজারো আমি শিক্ষিত হলাম, হার্ভার্ড, MIT সব ঘুরে এলাম, হাজারো ক্ষমতাবান হলাম, হাজারো বিত্তবান হলাম, সবকিছু ধুলায় লুটিয়ে যায় যদি আমার কম্প্যাশন না থাকে, সংবেদনশীলতা না থাকে, আমার সহ্য গুণ না থাকে। কাজেই মানুষের সবচেয়ে বড় গুণ হলো, আমি যদি স্পর্শিত না হই, আমি কেন হব? আমি আমাদের দেশের বড় সাহেবকে যদি আমি টেলিফোন করি কোনো কোথাও, যে আপনি একটা ছোট ব্যাপারে আমাকে ফোন করলেন, আমি তো, আপনি পাবলিক সার্ভেন্ট, আপনি কথার উত্তর দেবেন, সেক্রেটারি লেভেলের লোক, কথার কথা কেন দেবেন না আমার কথার উত্তর? আপনিও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ। আমার হলে কম্প্যাশন, সংবেদনশীলতা, সমব্যথী যদি না হই, আমি যদি ভালো না বাসি, তাহলে সব বিদ্যা, বুদ্ধি, বিত্ত আমার কাছে অর্থহীন। সবাই যে খারাপ হয়ে গেছে এমন না, এর মধ্যে আছে মানুষ কমতির দিকে, সেটা বলা যায়। কমতির দিকে, সেটা যদি ইংরেজিতে বলি আমার জন্য সহজ হবে, মাইন্ডসেটের একটা প্রবলেম হয়েছে, মানসিক যে ধারণাগত একটা অবনতি হয়েছে। আর আমাদের এমনি অনেক জায়গাতে, যেমন আমাদের একটা বুমিং ইকোনমি, বেশ ভাইব্রেন্ট, আই উডন্ট সে বুমিং, ভাইব্রেন্ট ইকোনমি, এটা সত্যি। কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা যদি সুন্দরভাবে করতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভালো। তারা যখন বাইরে পড়তে যায়, সবাই অসম্ভব ভালো করে। আর আমি এখন ওদেরকে রেগে বলি যে, আরে আমার সময় 60-এর দশকে, 70-এর দশকে লেখাপড়ার কি স্ট্যান্ডার্ড ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন 3000-এর মধ্যে পড়ে না। তো খুব বাহাদুরি করে আমি বলি, তো এগুলো বলে তো লাভ নেই। ওরা আমার চেয়ে ইন্টারনেট অনেক ভালো অ্যাক্সেস করে, কিন্তু কোথায় কি গন্ডগোল, কোথায় যেন একটা স্প্রিং বোধ একটু বাঁকা হয়ে আছে, এরকম মনে হয় আমার কখনো সখনো। যেটা কবিতা পড়ে, কবিতাতে অনেক কথা বলা যায়, গদ্যে এত কথা বলা যায় না। গদ্য তো অনেক কথা হয়তো বলা যায়, কিন্তু স্পর্শ করতে পারে তেমন গদ্য লেখক যদি হয়, তেমন যদি প্রোজিক কোয়ালিটি যেটা আমরা বলি, যেমন হেনরি কিপসনের ছিল, বা রবীন্দ্রনাথের গদ্য পদ্য দুটি, বা শরৎচন্দ্রেরও গদ্যের কোয়ালিটি ছিল, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহরও সে গদ্যের কোয়ালিটি ছিল, এবং আবু সৈয়দ আইয়ুব অসাধারণ গদ্যের কোয়ালিটি। আমার রবীন্দ্রনাথের উপর এত ভালো বই কেউ লেখেন নেই। রবীন্দ্রনাথ, আধুনিকতা রবীন্দ্রনাথ, তো সেই কোয়ালিটিটা পড়ে যাচ্ছে। কারণ আমি যখন কথাটা বলছি, ইংরেজি বলি, বাংলা বলি, আমি স্পষ্ট করে বলতে চাই যে তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি না। এই একটা জিনিস আমাদের হিপোক্রেসি যেটা বলে, এটা খুব সাহস নেই। এই যে আমরা ভালোবাসি, কিংবা মানে আপনি আমাকে ভালোবাসেন না, এই যে বলার মধ্যে লুকোচুরিটা কেন? আমার বিবেকী প্রাণী মাথা একটা আছে বলে কি বিবেকী প্রাণী, চোখ আছে বলি, আর শয়তানি বুদ্ধি আছে বলেই কি বিবেকী প্রাণী? বিবেকী প্রাণী আমি তখনই যখন আমি বলি, আমার এলিভেশনটা হয় থ্রু অ্যাবস্ট্রাকশন, বিমূর্ততার ভিতর দিয়ে আমি কিন্তু উত্তরণটা ঘটে আমার। যখন আমি বলি তোমার জন্য আমি প্রাণ দেব, আমি তোমাকে ভালোবাসি, আমার সারা জীবনের সাধনা তোমার বন্ধুত্ব লাভ করার, আমি দেশের জন্য প্রাণ দেব, দেশকে ভালোবাসি, ভালোবাসা দেখা যায় না, এই অ্যাবস্ট্রাকশনের ভেতর দিয়ে আমি উপরে উঠি। এই যে এই বিমূর্ত কথাটাই আসলেন, এই বিমূর্ত তো একটা পড়ারও বিষয় আছে। আমি বিমূর্ত বিষয়টাকে পড়তে পারি কিনা, বুঝতে পারি কিনা, সেই বোধটাই তো হয়তো চলে গেছে। না, বোধ যায়নি, সুপ্ত আছে, চাঙ্গা করতে হবে। এটা অনেকটা পিন প্রিক করতে হবে, ওই যে চাইনিজদের ট্রিটমেন্ট করে না, কি জানি, অ্যাকুপাংচার। এখন যদি আমি বলি জীবনানন্দ দাশের এই কবিতার লাইন, অশিক্ষিত লোক বললে কিছু বুঝবে না হয়তো, মানে তেমন অশিক্ষিত বলতে আমি কিন্তু ওই অক্ষর জ্ঞানের বলছি। আমি মনে করি না যে কোনো ব্যক্তি অশিক্ষিত, একটা সাধারণ লোক, এস্থেটিক সেন্স, হ্যাঁ, ঘরে ঢুকে বললো আবার আপনি ঘরটিতে সুন্দর, কিছুই বুঝলো না, ঘরের সজ্জা দেখে আপনার পেন্টিংটা তো ভালো। এখন যদি আমি বলি অর্থ নয়, কীর্তি নয়, হ্যাঁ, ওই যে এখন জীবনানন্দ দাশ বলা শুরু করি, কেউ বুঝে অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। বিপন্ন বিস্ময়, এটা কোথায় যেন টঙ্কার হয়, এটা কি বললো, এটা নতুন কথা। বিপন্ন আবার বিস্ময় কি করে হয়? হ্যাঁ, ডিস্ট্রাস্ট
কি করে হয় যে সারপ্রাইজ, ডিস্ট্রেস সারপ্রাইজ, তো এগুলো বোঝে লোকে, বোঝে না তাহলে আমরা অবাক হতে, ওই যে অবাক হওয়া, হ্যাঁ আমরা কি অবাক হতে চাই না? না না না, অবাক হতে চাই, মানে গ্রামে গেলে এগুলো পাওয়া যায়, ঢাকা শহরের পাশে অবাক হলে আমাদের ব্যক্তিত্বটা আবার নষ্ট হয়ে যায় না না, একেবারেই না। আমি একদিন শুটিং এ গেলাম কেরানীগঞ্জে। গ্রামের কথা বলছেন, গ্রামের নগর মানুষের কথা যদি বলি, নগরবাসী আসলে জীবন সংগ্রামে খুব ক্লান্ত হয়ে গেছে। সকালে যায়, কোন রকম অফিস করে, বাচ্চাদের পড়ানো থাকে, মধ্যবিত্ত এসে খাওয়াটা থাকে, বাজার করা থাকে, ক্লান্ত হয়ে গেছে আসলে। কিন্তু জীবনের ফর্দ, জীবন সংগ্রামে ক্লান্ত হয় না মানুষ? যদি সুখ সুবিধাগুলো আবার হয়ে যায় আমাদের দেশে, যদি আর 6 বছর পরে দেখি স্কাই রেল হয়ে গেছে, মেট্রো রেল হয়ে গেছে, ট্রাফিকের প্রবলেম, কনজেশন নাই, আমাদের বিকেন্দ্রীকরণ হয়ে গেছে সব, তখন দেখা গেল যে বাংলাদেশই তো পৃথিবীর একটা গৌরব হয়ে যেতে পারে। আমি খুব লক্ষ্য করি, আমার যিনি গৃহকর্মী আছেন তারা কষ্ট করে বাবা মাকে টাকা পাঠায়, কাজ করে, বাবা বৃদ্ধ ধরে নিয়ে যায়, খালা টাকা দিচ্ছে, কন্ট্রিবিউট করে হসপিটাল নিতে হবে, সেটা ওদের মধ্যে রয়েছে। কিন্তু একটা সমাজের একটা শ্রেণী এত স্বার্থপর হয়ে গেছে, ওদের মধ্যে ওটা নেই। এই একটা শ্রেণী, এই যে মানে দুধের উপর মানে ভাসমান স্বর, যদি ইংরেজিতে বলে প্রিভিলাইজড যে সোসাইটি বা সমাজ, যারা অগ্রাধিকার পেয়ে থাকে, তারাই কি সংকট? না, তাদের মধ্যে ভালো মানুষ। আমি কিন্তু আজকে কমিউনিজম প্রপাগেট করছি না, এটা বুর্জুয়া ডেমোক্রেসি টিকে ভালো, আমি কিন্তু কম্পারেটিভ স্টাডি করছি না। আমি করছি যে ঠিক আছে, সরকারকে যথার্থ ইনকাম ট্যাক্স দিয়ে একটা মানুষ, আজকে আমাদের এরকম বিত্তবান আছে যারা ইনকাম ট্যাক্স দেন, তার আমার কোনো রকম তাদের প্রতি অশ্রদ্ধা নেই। মানুষের কাজ করছেন, একটা মানুষ কত টাকা লাগে বাঁচতে, দুটো গাড়ি চালিয়ে বাকি টাকাটা আপনি কেন, বিদেশে তো দিয়ে দেয়, ফাউন্ডেশনে দিয়ে দেয়, গরিব মানুষদেরকে দিয়ে দেয়, ক্যান্সার রোগীদের দিয়ে দেয়। আমাদের দেশে যে সেই লোকের অভাব আছে তা নয়, কিন্তু আমার একটা ইন্ডেক্স রয়েছে, নিজস্ব ইন্ডেক্স। আমার ইন্ডেক্সটা এটা নিজস্ব নয়, এটা ইকোনমিক্সেরই, যে সবচেয়ে গরিব দেশের বড় লোকরা ভালো থাকে। আচ্ছা, আজকে আমাদের দেশে এমন, পল্লীর নাম বলবো না, জায়গার নাম বলবো না, এমন সব বাড়ি আছে 300 কোটি 400 কোটি, ঘরের ফ্লোরটি পর্যন্ত, ফ্লোরের ধুলোটি পর্যন্ত বিদেশ থেকে আমদানিকৃত। এবং আজকে ইউরোপে হোক বা পাশ্চাত্যের যে কোনো দেশে হোক বা দূর প্রাচ্যে হোক, ড্রাইভার পাওয়া খুব মুশকিল হয়ে যায়, যত ধনী হোক, নিজের গাড়ি নিজে দৌড়াতে হয়। আর আমার মতো লোককে দেখার জন্য, আমি আর আমার স্ত্রীকে দেখার জন্য বাসায় 3 জন লোক আছে, 4 জন লোক আছে। আর আমার চেয়ে যারা উপরে আছে, একটা বাসায় 14 জন লোক কাজ করছে। তাহলে ইন্ডেক্সটা কি হলো? কারণ এখানে সেবা করার লোক পাবে, গরিব মানুষ সেবা করার জন্য রয়েছে, বড় লোকের সেবা করার জন্য রয়েছে। এগুলো কিছুটা আস্তে আস্তে, এখন বিদ্যাশিক্ষা করে এসে, এই দেশটা তো স্বর্গ ধনীদের জন্য, স্বর্গ না, স্বর্গ। এখন যেসব বড় বড় লোকের জায়গা আছে সেখানে, যাদের কাছে পুঁজি আছে তাদের জন্য স্বর্গ, বা টাকা আছে। হ্যাঁ, টাকা দুরকম আছে, একটা বললাম যে ইনকাম ট্যাক্স দিয়ে ভালো ব্যবসা করে, আরেকটাকে ইংরেজিতে বলে ইল গটেন মানি, সেটা হলে তো আমার কিছু বলার নেই, সেটা কে কিভাবে করেছে আমি জানি না। তো ধনীরা তো ধনী, আর দরিদ্র তো দরিদ্রই। আর একটা বড় সংকট দেখা দিয়েছে আমাদের সময়, মানে আমরা যখন যুবক ছিলাম, 60-এর দশক 70-এর দশক, একটা ক্লাস ছিল যারা বাঙালিকে আলো দেখিয়েছে, পথ দেখিয়েছে, সেটা ছিল মধ্যবিত্ত। হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, টিচার, এই ক্লাসটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওরা এমন মন দিয়ে পড়াতো, আমি কোনোদিন পয়সা দিয়ে কোনো টিচারের কাছে পড়িনি, কিন্তু বলতো যে না বুঝলে বাড়িতে চলে আসবি। কি লুঙ্গি পরা টিচার, এটা গেঞ্জি গায়ে, কখনো বা খালি গায়ে, একটি পয়সাও নিত না। আমাকে থমাস গ্রের ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড পড়েছে, আমি এখনো ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দিতে পারি। হ্যাঁ, ওই যে এক নিঃস্বার্থ শিক্ষক, নিঃস্বার্থ প্রতিবেশী, দৌড়ে গেলাম বিপদে, প্রতিবেশীর অসুখ হয়েছে, তার কন্যাকে হাসপাতাল নিতে হবে, তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিতে হবে, ভদ্রলোককে নিয়ে যেতে হবে। সেই মানুষগুলো আস্তে আস্তে কেন জানি মনে হয় শহরে আমি কম দেখি, হয়তো আমি আর গ্রামে, মফস্বলে বা অন্য শহরে দেখি। কিন্তু সেই দেখবেন, কিন্তু নগরায়ন তো হচ্ছে খুব দ্রুত, সেখানে কি আস্তে আস্তে তাদেরকে গ্রাস করবে না? না, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিজম একটা খুব খারাপ জিনিস। আমরা ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিজমে আমরা যাব না।
কারণ আমাদের দেশে অনেক মহৎ বাঙালির জন্ম হয়েছে এবং এই উপমহাদেশে বাঙালিরা কিন্তু আলো দেখিয়েছে। একেবারে ঋষি অরবিন্দ থেকে চৈতন্য বলি, তারপরে স্বামী বিবেকানন্দ বলি, রবীন্দ্রনাথ তো আছে, রবীন্দ্রনাথের পুরো পরিবার আছে, সত্যজিৎ রায় তো আছেনই, সব ক্ষেত্রেই বিজ্ঞানী জগদীশচন্দ্র আছে, সত্যেন বসু আছেন, হ্যাঁ সত্যেন বসু ফিজিসিস্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন। তো সব তো বাঙালি আলো দেখিয়েছে। এবং সর্বশেষ যে বাঙালিটা আলো দেখিয়েছেন খুব ন্যাচারাল, মানে বলবো না যে ওনার কোনো কিছু একদম অ্যাকোয়ার করেছিলেন তা নয়, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তো আলো দেখিয়েছেন, দেখাননি? আমরা তো সেটাও নষ্ট করেছি। আচ্ছা, নষ্ট করি না, একের পর এক নষ্ট করে গেছি এবং ক্ষমতার লোভ বেড়েছে, নানা রকম যৌগিক হয়েছে সমাজ। কিন্তু আমি কিন্তু আশাহত নই, এগুলো বলেও আমি মনে করি যে বাঙালির মধ্যে বিরাট সুপ্ত বীজ রয়েছে, অনেক বাঙালির মধ্যে বীজ আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কি আমরা পুঁজি সংগ্রহ করতে যে একটু বেসামাল হয়ে গেলাম? হ্যাঁ, কিছুটা পুঁজি সংগ্রহ, অর্থের দিকে আমাদের লোভ গেল, কিছু একটা। এখন একটা সমাজে আমি যদি পরিবারের প্রধান, আমার অনেকগুলো ভাই বোন, আমি যদি একটা পথ দেখাই বড় ভাই হিসাবে যে পথটা খারাপ পথ, আমি মানে নানাভাবে অর্থ উপার্জন করছি, আমার ছোট ভাই তা শিখবে, আমার পুত্রও তা শিখবে, আমরা এক্সাম্পল সেট করতে পারিনি। তার পরবর্তী যে না বাঙালি এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করলাম, আমরা অন্য মানুষ হব, অন্য কিছু হব, কিন্তু আলাদা হব, কিন্তু সেটা আমরা তাড়াতাড়ি টাকা পয়সা বানাতে চেয়েছি, সম্ভোগের দিকে তাড়াতাড়ি চলে গেছি। সম্ভোগ কথাটা বললাম আমি, একবার সার্বিকভাবে সম্ভোগের দিকে চলে গেলাম, সেটা আমাদের একটা বিরাট ক্ষতি করলো। এবং রাজনীতির মধ্যে অনেক বিভাজন হয়ে গেল। সেটা সবচেয়ে বড় বিভাজন হয়েছে, যে সবচেয়ে বড় শত্রু হয়েছে, আমরা সাম্প্রদায়িকতার পথে এগিয়ে চলে গেছি। সেটা যেটার ফল আজকেও আমরা আজকে পাচ্ছি, যে ইসলামিক IS এর কথা উঠছে, তালেবানের উত্থান হলো পৃথিবীতে, সেটার ফল আমাদের এখানেও আসছে। এখন আমরা তো বিপদমুক্ত, বহির্বিশ্বের দিক থেকেও বিপদমুক্ত নই। নানা রকম বাঙালির সারল্য ভিতরে সারল্য যে খালি আমরাই নষ্ট করেছি তা নয়, আমাদের এখানে অ্যাডভান্টেজটা নেওয়া হয়েছে বাঙালি। ঐতিহাসিক ভাবে তো বিভিন্ন সময় আমাদের এই জনপদে বাহিরের প্রভাব এসেছে, সেটা সারা পৃথিবীর অবস্থাই খারাপ আমি বলবো। সেক্ষেত্রে সিরিয়ার দিকে তাকানো যায় না। আমি যখন দামাস্কাসে যাই 70th অ্যানিভার্সারি অব অক্টোবর রেভলিউশনে, সেই দেখে বিস্মিত হয়ে গেলাম। সেই বেবিলনিয়ান সিভিলাইজেশন, একদিকে জর্ডান ভ্যালি, একদিকে অসাধারণ সুন্দর জীবন চর্চা, আমাদের রাষ্ট্রীয় জীবন, নাগরিক জীবন, পারিবারিক জীবনের যে সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চার যেটা আবরণ ছিল, সেটা কি আস্তে করে উড়ে গেল? একটু কঠিন বাংলা বলি আমি, চর্চা থেকে চর্যাতে যেতে হবে, জীবন চর্যা, আচ্ছা, লাইফস্টাইল। হ্যাঁ, আমাদের জীবন চর্যা থেকে সম্পূর্ণ বিচ্যুত আমরা হইনি। আমি আজকে একটা আয়োজন দেখলাম, আজকের আমাদের বাংলাদেশের ছেলেরা, আমি এটার নাম দিয়েছি ইন্ডিজিনাস পারফর্মিং আর্ট। এটা থিয়েটারই যেমন নয়, যে ভারতের 7 সিস্টার্স রয়েছে আমাদের পাশে, 7 বোন রাজ্য, এদের যেগুলো একেবারে গ্রামীণ যে কি বলে আপনার শিল্প চর্চা, যেটাকে আমরা ইন্ডিজিনাস বলতে আমার খারাপ লাগে, আমি এটাকে দিয়েছি মৃত্তিকা লগ্ন, আমাকে রেখেছে মৃত্তিকা লগ্ন শিল্প, পুঁথিপাঠ, আমাদের যেমন কথা, কবি গান, ওদেরও আসামে, মিজোরামে এরা করছে। আমরা কি অতীতের কাছে ফিরে যাচ্ছি? তা নয়, কিন্তু অতীত না থাকলে তো বর্তমান দাঁড়ায় না, বর্তমান না থাকলে তো ভবিষ্যতের দিকে আমি তাকাতে পারি না। কাজে আমি এগুলোকে সেখান থেকে হীরকখণ্ডে এনে আমার আধুনিক মনে স্থাপন করব, আমার ইন্টারনেটে স্থাপন করব। তো সেইটার প্রচেষ্টা আজকেও চলছে, একটা তরুণ গোষ্ঠী চেষ্টা করছে, হবে, বাংলাদেশে হচ্ছে, একেবারে আনবে, ছৌ নৃত্য নিয়ে আসবে ওদিক থেকে, যে পুরুলিয়ার ছৌ নাচ, গত বছর বা তার আগের বছরও না। কিন্তু এই যে ইন্ডিজিনাস থিয়েটার আমরা জানি না, আমরা মিজোরামেরটা জানি না, আমরা মণিপুরটা জানি, আমরা আসামেরটা পুরোপুরি জানি না। আমাদের ছেলে মেয়েরা যে কথার শক্তি দিয়ে আমাদের নানা দাদিরা পুঁথিপাঠ করে আমাদেরকে পাগল করে রাখতেন, বা আমাদের ওই যে মহরমের কাহিনী, যেটা বিষাদ সিন্ধুর কাহিনী বলে আমার নানিরা চোখের জল ফেলতো, আমরা ঘন্টা এইসব আমাদের আঙ্গিকের প্রয়োজন ছিল না, মর্সিয়া ক্রন্দন আমাদের ওগুলা লাগতো না তখন। এই যে যেটাকে আমরা বলি গিমিক, স্টেজ গিমিক, নানা রকম আলো ফেলছি, এই ফেলছি, কথার শক্তি দিয়ে আমরা আটকে রাখতাম, কবিতা বলে আটকে রাখতাম, গান গেয়ে আটকে রাখতাম।
আসতাম। আমাদের হাজার বছরের ঐতিহ্য রয়েছে, ভাটিয়ালি গান, আমাদের গ্রামীণ সঙ্গীত, আমাদের লালনের গান, গগন হরকরের গান, যেখান থেকে রবীন্দ্রনাথ প্রাণ ভরে নিয়েছেন, সেগুলো আমরা কিছুই হারাইনি। খালি নতুন করে এগুলো দেখতে হবে, তাকাতে হবে, মিউজিয়াম পিস হিসাবে নয়। মিউজিয়াম পিসেরও প্রয়োজন আছে, চর্যার কথা বলছেন, চর্যা, মিউজিয়াম পিসেরও প্রয়োজন আছে। মিউজিয়াম পিসটাকে আমি সচল করব, এটাই হচ্ছে বড় কথা। সেখান থেকে আমি মানে শক্তিটা নেব, দরকার হলে মিশ্রণও ঘটাবো। কেন মিশ্রণও ঘটাবো, কেন নয়? তো বাঙালির মধ্যে সেই অপার সব সম্ভাবনাটা রয়েছে। এখন দরকার আমাদের নানা রকম, হয়তো রাজনৈতিক সমস্যাটা এখন বর্তমানে দেশের যে চলমান সময়ে যে একটা হত্যাকাণ্ড চলছে, সাম্প্রদায়িকতার যে সংগ্রামটা আমরা করছি, কেন আবার মেয়েদেরকে নানা রকম ভাবে অপমান করা হচ্ছে, তো এই যে জেন্ডার প্রবলেম যেটা হচ্ছে, সেটা আস্তে আস্তে অতিক্রম করব। আর পাশাপাশি আমি বলবো যে শিক্ষার মান যে পড়ে গেছে সবখানে এমন নয়, কোনো কোনো জায়গায় শিক্ষার মান ভালো, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো, কোনো কোনো স্কুলে ভালো। কিন্তু আমি চাই, যেটা আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় এটাই ছিল, আজকে যে সুযোগটা আমি পাচ্ছি, একটা উচ্চবিত্ত লোক পাচ্ছে, যেন সবাই পায়, মিনিমাম কেয়ারটা কি? হেলথ কেয়ার। আর শরীর খারাপ হলে যেন ডাক্তার দেখাতে পারি, আমার একটা বাসস্থান থাকবে, আমার ছেলে মেয়ে পড়তে পারবে, অন্তত মৌলিক অধিকারগুলো সেগুলো আমাদের পেতে হবে। সেটা মানে পেতে হবে, মানে কেটে যেন প্রিভিলেজ যেন সবাইরই থাকে, অগ্রাধিকার যেন, সুযোগ সুবিধা যেন সবাইরই থাকে। খালি আমার প্রিভিলেজ থাকবে বা আমার সুযোগ সুবিধা থাকবে তাহলে হবে না, সবার জন্য। কিন্তু এর পাশাপাশি তো জীবনের শুদ্ধতার চর্চারও বিষয় আছে, যে আমার আপনি শুদ্ধতার চর্চা কিন্তু ওভাবে যদি ধরে করে হবে না। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, যিনি রিক্সা চালান, যিনি কর্মজীবী মানুষ, তিনি গান শুনতে ভালোবাসেন। যিনি রাষ্ট্রনায়ক, তিনিও গান শুনতে ভালোবাসেন। কাজী তার বুকে কাজে সংস্কৃতিবিহীন জীবন হতে পারে না, সাহিত্যবিহীন। হয়তো কেউ জেমস জয়েস পড়ছে, কেউ পুঁথি পড়ছে, সংস্কৃতি, সাহিত্য, শিল্প ছাড়া জীবন হতেই পারে না, যত খারাপ লোকই হোক। এবং শুনেছি আমরা তৈমুর লং, মানে অনেক বিরাট যোদ্ধা ছিল এবং খুব লোক মারতে পছন্দ করতেন। ওনার ক্যাম্পের পাশে একটা লোক গান গাচ্ছিল, একদিন বলছেন আমি গান শুনবো না। কেন গান শুনবেন না? কালকে আমি যুদ্ধে লোক মারতে পারবো না, মন নরম হয়ে যাবে। কাজে গান বেশি করে শুনতে হবে, কবিতা বেশি করে পড়তে হবে, ভালো ফুল সুন্দর করে দেখতে হবে, প্রকৃতির দিকে তাকাতে হবে, চরাচর প্রেমে পড়তে হবে, পাখির দিকে দেখতে হবে, পাখির চোখে নিজের চেহারা দেখতে হবে, ঋতু উপলব্ধি করতে হবে। প্রতিটি যে ঋতু পরিবর্তন, বাঙালি এখনো সুন্দর, এত পাখি এখনো এখনো সিলেটের দিয়ে গেলে মন প্রাণ ভরে যায়, চট্টগ্রামে দিলে মন প্রাণ ভরে যায়। আমি খালি বলছি যে ম্যানেজমেন্টটা, যারা দেশ চালাচ্ছেন, ব্যবস্থাপনা, তারা যে আমার চেয়ে কম বোঝেন এমন তো না, কিন্তু তারা ভাবছেন সবই আছে, সমন্বয়টা দরকার। তা আমি মনে করি যে বাংলাদেশ তারপরও এত সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। একটা জায়গায় এগোচ্ছে, সেটা অর্থনীতি। আরেকটা জায়গায় এগোচ্ছে আজকের তরুণ প্রজন্ম ভালো। তারা আজকে আমি মনে করি যে আমাদের এমন ইন্টারনেটের এমন এক্সপার্টিজ আসছে যে আমরা হয়তো একদিন এটা রপ্তানি করতে পারবো। আমি এটা দেখেছি, বাচ্চা ছেলে ক্লাস 3-4-এ সফটওয়্যার বিশেষ করে, এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও অনেক ভালো। তো কাজে কোনো কোনো জায়গাতে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। খালি আমি একটা জায়গাতে, এটা আমার নিজেরই দোষ হতে পারে, সাহিত্যের ক্ষেত্রে যেন একটু পিছিয়ে যাচ্ছে। এই জায়গাতে একটু আসতে চাই যে একটা রাষ্ট্র তো কবির চোখেই রাষ্ট্রকে দেখতে চায় বা দেখবে, কবিরও একটা চোখ থাকা দরকার। কবির সঙ্গে একজন রাজনীতিবিদের মানে বা একজন অর্থনীতিবিদের একটা তফাৎ আছে, যে মানে কবি তো অনেক কিছু কল্পনা করে ফেলে আর অন্যদের অঙ্ক দিয়ে মিলাতে হয়। সাহিত্য একটা অনেক বিস্তৃত জায়গা, সেই জায়গায় মঞ্চনাটকের লোক। হ্যাঁ, স্বাধীনতার অন্যতম সেরা ফসল হলো মঞ্চনাটক। সৈয়দ শামসুল হক আমাদের দেশের খুব নামকরা নাট্যকার, সব্যসাচী লেখক, তিনি বলে যে পরাধীন দেশে নাট্যচর্চা হয় না। সেটা একটা অর্থ আছে যে নাটক সবসময় সত্য কথা বলে। মঞ্চ থেকে সমালোচনা, তীব্র সমালোচনা, সমাজ ব্যবস্থার সমালোচনা, না পল্টনের বক্তৃতা নয়, থিয়েটার ফর ডেভেলপমেন্ট নয়। ম্যাকবেথে যেমন অ্যাম্বিশনের কথা বলছে যে অতি উচ্চাসা হলে কি হয়। তো কাজেই সেগুলো মঞ্চ থেকে সত্য কথা বলে, মঞ্চ নাটকও লেখা হচ্ছে। কিন্তু আমার কোনো কোনো জায়গায় মনে হয় কাব্য, যেটা কবিতা তো মানুষ পড়ে। এখন আমি সেই হিসাবে কবিতা, আজকে তরুণ কবিদের আমি ছোট করছি না, তারা লিখছেন,
কিন্তু যেভাবে হয়তো আমার পাশের দেশে কবিরা দাঁড়িয়েছে রবীন্দ্র উত্তর যুগে, যেভাবে একের পর এক কবি দাঁড়িয়ে গেছেন, আমি রহমান ভাই শামসুর রহমানের কথা বলতে পারি, আমি সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলতে পারি, এরকম আছেন অনেকেই। নির্মলেন্দু গুণ তো আমাদের কাছাকাছি বয়স, একটু ছোট, গুণ তো সাদা দাড়ি টাড়ি হয়ে গেছে। এখন কথা হলো যে তরুণ কবিদের অনেক কবিতা তো পড়তেই হবে, কবিতা ছাড়া কি মানুষের চলে? কিন্তু আমরা বারবার জীবনানন্দ দাশের কাছে ফিরে যাই, বারবার রবীন্দ্রনাথে ফিরে যাই, শামসুর রহমানে ফিরে যাই, আবুল হাসানে ফিরে যাই, শামসুল হকে ফিরে যাই। আমি কেন, আমার কষ্ট হয়, আমি চেষ্টা করি যে তরুণ কবি কোথায় খুঁজে পাবো। আমি ওদের শেষ জায়গায় এসে হয়তো রুদ্রকে পাওয়া গিয়েছিল। রুদ্রকে, সেও তো অনেকদিন হয়ে গেল, সে তো অনেকদিন হয়ে গেল। তারপর চিত্রকর, আমি চাই যে রুদ্রই তো আমাদের মনে শেষ, আবুল হোসেন রুদ্র এরা কাছাকাছি সময়। আর চিত্রকর আমি চাই যে অনেক ভালো ছবি আঁকবে, তো চিত্রকর হচ্ছে। নাটকের ক্ষেত্রে চিত্রকরে কিন্তু আমরা খুব খারাপ জায়গায় নাই, হচ্ছে, আমি তো বললাম হচ্ছে, চিত্রকরটা হচ্ছে, আমি এগুলো কিন্তু খেয়াল করি। আর যখন কিছু ছিল না, মহিলা সমিতি গাইড হাউসে নাটক করতাম, তখন নাটকের একেবারে সুবর্ণ সময় আমাদের 70-80-90। তারপরে যখন মহিলা পেয়ে গেলাম, এখন এইটা হচ্ছে ট্রাফিক জ্যামের একটা সমস্যা। আর আমাদের নাটকের বহু জায়গা হতে হবে, খালি শিল্পকলা একাডেমির 3টা মঞ্চ, আজকে একটা মানুষ উত্তরাতে থাকে, একটা নাটক দেখবে ভালো, উনি আসবেন কি করে? কাজে এরকম আমাদের 5-7টা জায়গা যদি হয়ে যায়, মঞ্চ শিল্পের জায়গা, কাব্য চর্চার জায়গা, ছবি আঁকার জায়গা, আমাদের প্রতিভা প্রচুর রয়েছে। আর আরেকটি জায়গা আমি খুব হতাশ হই যে আঞ্চলিক ভাষা যেখানে যত বেশি যে দেশে, সেটা খুব সমৃদ্ধ। এটা কোনো, যেমন ইংল্যান্ডও আছে, ককনি আছে, আমেরিকাতেও আছে, নোয়াখালী, আমার দেশ নোয়াখালী, চট্টগ্রাম, রংপুরের ভাষা আরেক রকম। সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন লিখেছে। যখন আঞ্চলিক ভাষা আমি কথা বলবো, আঞ্চলিক ভাষাই কথা বলবো, কিন্তু যখন আমি প্রমিত বাংলা বলবো, প্রমিত বাংলাই বলা উচিত। বাংলা একাডেমির মতো সমৃদ্ধ একটি আমাদের পীঠস্থান রয়েছে, সেখানে কেন এরকম হবে? হ্যাঁ, আমি যেমন কোন একটা শব্দ লিখলে উঞ্চবৃত্তি বলি, হয়তো কেউ বোঝে না, আমরা ঠাট্টা করে বলতাম, ক্লাস 3-4 পড়েছে, এই তুমি উঞ্চবৃত্তি করছো কেন? হ্যাঁ, তো এইসব জায়গাগুলো অনেক পড়ে গেছে। আর ওই যে কথ্য বাংলার সাথে করেছে, আমি যাচ্ছি আবার একটু হইছে, আর ওই আধা ইংরেজি, ওই যে হয়তো বলতো বাট ইউ সি, এখন ইংরেজি বললে পুরোটা ইংরেজি বলো। এবং আমি আমাদের সময় দেখেছি, শিক্ষক কবির চৌধুরীকে দেখেছি, সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখেছি, একেবারে বাংলা যখন বলছে ঝরঝরে বাংলা একটি, আমি বললাম স্যার আমি তো পারবো না, আমি ব্রিটিশে রাজত্বে ছিলাম, আপনিও ছিলেন 200 বছর, আমার মধ্যে কিছু বীজ ঢুকে গেছে, আমি কথা হাতটা ইংরেজিতে অনেক সময় সহজে পেয়ে যায়। আপনারা দুজনে খুব রপ্ত করেছেন, এবং খান সরোয়ার মোর্শেদও রপ্ত করেছিলেন, যদিও একটু ইংরেজি ঘাসা বাংলা বলতেন, কিন্তু চমৎকার বাংলা বলতেন। এই চর্চাটা, বাংলা সাহিত্যের চর্চা, বাংলা ভাষার চর্চাটা একটা দুর্বল দিক হয়ে দাঁড়িয়েছে। কেন হয়েছে আমি জানি না। আঞ্চলিক ভাষাকে আমি ছোট করছি না, যত আঞ্চলিক ভাষা থাকবে ততই সম্ভব। আমাদের মধ্যে একটা ঔপনিবেশিক ওই যে ধারণাগত একটা কথা বলছিলেন আপনি, সেটার মধ্যে ঔপনিবেশিকতাও আছে, যে আমি এখনো পশ্চিমামুখী বা ওইরকম একটা মুখিতা আমার মধ্যে কাজ করছে। যে না, আমার কথা হলো হ্যাঁ কিছুটা করছে এখন। এখন তো মাইকেলের মতো লোকিতে বলছে, আই সাই ফর দি অ্যালবিয়ান্স ডিস্টেন্ট শো দ্য ল্যান্ড অফ শেক্সপিয়ার এন্ড মিল্টন। সে মাইকেলও তো ফিরে এসে আবার বলছে, দাঁড়াও পথিক বরে জন্ম যদি তব বঙ্গে, হ্যাঁ তবে বঙ্গ ভাণ্ডারে তবে বিবিধ রতন, উনি তো আবার বলছেন এই কথা। সেটা কোনো দোষের নয়। আমার কথা হলো আমি আমার ভূমিতে পা রাখবো, আমি বাংলাদেশ বলে গর্বে বুক ফুলিয়ে বলবো, সারা পৃথিবীর দিকে হাতটা বাড়িয়ে দেবো, আমি সব বুক ভরে নেব, আমি আবার দেব। আমি খালি গ্রহীতা থাকবো না, আমি দাতাও হব, যে আমি আজকে দেব। বাংলা আজকে পৃথিবীর 5ম বৃহত্তর ভাষা, এবং বাংলা অনেকেই জানে, বাংলা সেই সক্ষমতা বাংলার রয়েছে, বাংলাদেশের রয়েছে। বাংলার খুব একটা ধনী সমৃদ্ধ ভাষা। সেটা হচ্ছে নিজের মধ্যে, যেটা হচ্ছে যে আমরা যেটাকে বলতে পারি যে নিজের আস্থার বিষয়টা জরুরি, যে আমি আস্থা রাখি যে আমি দিতে পারি, সেই জায়গাটা, সেই সক্ষমতার কথাটা উচ্চারণ করতে পারাটা একটা বড় বিষয়।
বিষয়। এবং আমার মনে হয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আজকে চিত্র, আজকে এক্সিবিশনের লোক আমি অনেক বেশি দেখতে চাই, ছবি দেখতে যাচ্ছে, কিছু না। আমি গ্যালারির সংখ্যা বেড়েছে এবং সবই থাকবে, এবং বিজ্ঞান এবং ইয়ের মধ্যে, ইকোনমিক্সের মধ্যে এবং আর্টের মধ্যে আমি কোনো ফারাক দেখি না। না, কোনো বিরোধ নেই, বিরোধ না, দুটোই কিন্তু হাইপোথেসিস দিয়ে শুরু হয়, কল্পনা দিয়ে। এখন স্টিফেন হকিংও কল্পনা করছে যে ব্ল্যাক হোল দিয়ে আরেকটা স্পেসে গিয়ে পড়বে, ওটা কিন্তু কল্পনা, ওর কাজ হলো ফিজিসিস্টকে প্রমাণ করা। মানে যেটা জগদীশ চন্দ্র বসু বলে গেছেন, যা মানে আমি যে কাজটা করছি, কবি একই কাজ করছে, বিজ্ঞান অর্থনীতিবিদ একই কাজ করছে, সবাই একই কাজ করছি, সবার লক্ষ্য একটাই। কিন্তু কবির কাজ হলো যে আকাশে ছেড়ে দেওয়া, আর বিজ্ঞানের কাজ হলো সেটা প্রমাণ করা। রবীন্দ্রনাথের সাথে যখন আইনস্টাইনের ঝগড়া হচ্ছে, বলছে যে আইনস্টাইন বলছে না না, আমি থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছি ঠিকই, কিন্তু এটা 3 কোণা টেবিল, এটা দিস ইজ এ সলিড ট্রুথ। তখন রবীন্দ্রনাথ বলছে না, আমি তো মানি না, আমি চোখে দেখে 3 কোণা দেখছি বলে এটা 3 কোণা। কাজেই আমার মনে এর মধ্যে কোনো বিরোধ নেই, বিজ্ঞান এবং এর মধ্যে বিরোধ নেই। বিজ্ঞানের কাছে আমাদের যেতেই হবে, কিন্তু অসুখ হলে বিজ্ঞানের কাছে যেতে হচ্ছে। হ্যাঁ, তারপরে যখন কম্পিউটার চালাতে হচ্ছে বিজ্ঞানের কাছে। সবই তো এই ধরিত্রীর বাস্তবতা। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।